হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন দেখব। এই সাজেশনগুলো করে যাও, আর কিচ্ছু করতে হবে না, এর বাইরে থেকে আর কিচ্ছু আসবে না। একদম আমি বই, তোমাদের কোশ্চেন পেপার সমস্ত কিছু ঘেটে নিয়ে আমি একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে দিয়েছি। তো এগুলো শুধুমাত্র করে যাও, এগুলো করে গেলেই এনাফ। এবং প্রবলেমও এখানে দিয়েছি। এই প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। আর বাকি তো তোমরা করছোই, রায়ন মার্টিনের প্রবলেম সেট তোমরা করেছো, তারপরে তোমরা বইয়ের প্রবলেম করেছো, প্রবলেম সেট করেছো, এক্সাম্পলের প্রবলেমগুলো করবে। অবশ্যই একটা কথা মাথায় রাখবে, এক্সাম্পলের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে, মানে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার এক্সাম্পলের কোয়েশ্চেন মাস্ট। বুঝতে পারলে? কারণ অনেকে এক্সাম্পলের কোয়েশ্চেন কিন্তু স্কিপ করে যায়। এক্সাম্পলের কোয়েশ্চেন করলে পরে কী হবে, তুমি ভ্যারাইটি অফ কোয়েশ্চেন পাবে। বুঝতে পারলে? মানে অনেক ধরনের কোয়েশ্চেন তুমি পাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি নানাবিধ কনসেপ্ট তোমরা ডেভেলপ করতে পারবে। সুতরাং সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয় এক্সামে। তো এক্সাম্পল কিন্তু কেউ কিন্তু মিস করবে না। এক্সাম্পলের কোয়েশ্চেনগুলো সবাই কিন্তু চোখ বুলিয়ে নেবে, দেখবে, হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আজকে দিনটা পুরোটা তোমরা পেয়েছো, পুরোটা কিন্তু প্র্যাকটিস করবে। হ্যাঁ, যেটা অসুবিধা হচ্ছে সেটা কি লিখে লিখে প্র্যাকটিস করো, আর পুরো রিভিশন করো। মানে ভাবো কী করে কী হচ্ছে না হচ্ছে, ভাবো। ঠিক আছে? তো দেখো, গ্র্যাভিটি থেকে আমি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি। ফার্স্ট যে কোয়েশ্চেন রেখেছি এটা কি, মহাকর্ষীয় ধ্রুবক। দেখো, গ্র্যাভিটি থেকে তুমি কোন কোন পার্টটা পড়বে মেনলি, ঠিক আছে, সেগুলো একটু বলে দিই আমি। কিছু ক্যালকুলেশন রয়েছে, মানে ডেরিভেশন রয়েছে, সেই ডেরিভেশনগুলো তোমরা দেখবে একটু। হ্যাঁ, যেরকম ধরো এইখানে আমি দিয়েছি এই যে উচ্চতা ও গভীরতা। মানে উচ্চতা মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে উঠবে জি এর মান চেঞ্জ করে। একই রকমভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত তুমি কি গভীর মানে ভেতরের দিকে যাবে, সেন্টারের দিকে যাবে, সেরকমভাবে কিন্তু সেখানেও কিন্তু জি এর মান কিন্তু চেঞ্জ করে। তাহলে কি গভীরতা উচ্চতার সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের কেমন পরিবর্তন হয় সেটা কিন্তু হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, সেকেন্ডটা কি, ডেরিভেশন। পৃথিবীর আহ্নিক গতির জন্য, আহ্নিক গতি মানে কি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এই গতিটার জন্যে জি এর মান কিন্তু চেঞ্জ হয়। তাহলে এই দুটো প্রুফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্টার হলো। ওকে, এবার আমি এখানে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, মানে প্রবলেম দিয়ে দিচ্ছি। দেখো যে 2 নম্বর যে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন তোমরা কিন্তু টেস্ট পেপারে করেছো। কি একটা মানে সুষম বাহুর মানে সমবাহু ত্রিভুজ রয়েছে। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে মানে ভার্টেক্সগুলোতে তোমার এম ভরের একটা অবজেক্ট বা কণা বসে আছে, পার্টিকেল বসে আছে। তো বলছে এর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভব কত হবে এবং প্রাবল্য কত হবে, সে একটা প্রবলেম। এই কোয়েশ্চেনটা তোমাদের এক্সাম্পলে পেয়ে যাবে, বই পড়ো, বইয়ের এক্সাম্পলে দেখবে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে মেন যে জিনিসটা বের করতে সেটা কি, এই যে শীর্ষবিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, মানে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি, তার যে ডিস্টেন্স সেটা তোমাকে বের করতে হবে। এটা বের করতে পারলে তুমি প্রবলেমটা করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইখানে আমি একটুখানি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়েছি, এটাও ভালো কোশ্চেনটা, তাই আমি এখানে রেখেছি কোশ্চেনটা। এটা তোমরা একটু করে নেবে, বইতেই রয়েছে একদম এক্সাম্পলের কোশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই আমি এখানে দিয়েছি। 4 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা সবাই জানি পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায় তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা টেস্ট পেপারে অলরেডি করেছো। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখানে আরেকটা কোশ্চেন, এই যে এটা, এই কোশ্চেনগুলো ইজি কোশ্চেন, এগুলো সবই তোমরা টেস্ট পেপারে করেছো। যেগুলো টেস্ট পেপারে বারবার এসেছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আসে, সেই সব কোশ্চেনে কিন্তু এখানে রেখেছি, একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। দেখো, ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত হবে? একদম সিম্পল ভাই, শুধুমাত্র মানে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে বলেছে মানে ওপরে। তাহলে এই যে উচ্চতা, মানে ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরের দিকে যাবে যে এর মান কেমনভাবে পরিবর্তন হয় সেটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে। ওকে, নেক্সট চলে আসো। কেপলারের 3টে সূত্রে তোমরা করে যাবে, দিতে পারে। কেপলারে বললো যে তৃতীয় সূত্রটি বিবৃতি করো বা দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো, বলতে পারে। তো 3টে সূত্রই করে যাবে, এখানে কোনো রাখবে না। এবং ম্যাথমেটিক্যাল ফর্মগুলো কিন্তু মনে রাখবে, কারণ কেপলারের যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্রে কিন্তু প্রবলেম আসবে। এটা কিন্তু বলে দিচ্ছি আমি, কেপলারের তৃতীয় সূত্র থেকে প্রবলেম আসবে, সেই প্রবলেমটা আমি এখানে দিয়েছিও। দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে কত দিনে 1 বছর হবে? এই যে এই ধরনের কোয়েশ্চেন, হয়তো একদম সিমিলার এই কোয়েশ্চেন নাও আসতে পারে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে।
বুঝতে পারলে? এখানে অর্ধেক না হয় বলতে পারতো যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল, বা মানে বলতে পারতো যে 4 গুণ হয়ে গেল, বা 1/4 হয়ে গেল, তাহলে পরে দিনের দৈর্ঘ্যের কেমন পরিবর্তন হবে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কোন সূত্র থেকে আসবে, কি বলতে চাইছে সেগুলো বুঝে নিলে তুমি প্রবলেমটা করতে পারবে, যেমনই ঘুরি দিক না কেন। ওকে, তার জন্য একটা মানে এটা মানে স্যাম্পল দিয়েছি কোশ্চেনটা আমি। সেকেন্ড দেখো, বলছে মুক্তিবেগ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে তোমরা অলরেডি দেখেছো মুক্তিবেগ কাকে বলে, এবং এই রাশিমালাটা কিন্তু নির্ণয় করে নেবে তোমরা, কারণ দিয়ে দিতে পারে 2 নম্বরের, হয়তো মুক্তিবেগ 1 নম্বরে দিল আর এই রাশিমালাটা নির্ণয় করে 2 নম্বরে দিয়ে দিল। ক্লিয়ার হয়েছে? এইটুকুনি করলে পরে অনেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা কভার হয়ে যাবে। আর দেখো এখানে কি বলেছে, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল নির্ণয় করো। অলরেডি এটা অনেকবার করিয়েছি আমরা। কি করে মানে অ্যাকচুয়ালি একটা স্যাটেলাইট, মানে একটা পৃথিবীর চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে, সেই স্যাটেলাইটের কি ভেলোসিটি এবং প্রদক্ষিণ কাল বের করতে বলেছে। একদম কিছুই, রবিকেন্দ্র বল আর যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা সমান হবে, তাহলে কিন্তু প্রবলেমটা হয়ে গেল। আচ্ছা, ভূসমলয় উপগ্রহ বা কক্ষপথ বলতে পারো, কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। এবং এই কক্ষপথের উচ্চতা, এই উচ্চতাটা কিন্তু বের করতে দেয়, দ্রুতি না দিলে পরেও এই উচ্চতা কিন্তু বের করতে দেয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করবে না তোমরা, একদম বইয়ের জিনিস এগুলো, সব বইতে রয়েছে। আর এটা মনে রাখবে, বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না, যা আসবে বইয়ের মধ্যে আসবে। ঠিক আছে, হয়তো কথাগুলো একটু ঘুরিয়ে দিতে পারে, সেই কথাগুলো মানে 2-3 বার একটু ভালো করে পড়ে নিয়ে কিন্তু জিনিসগুলো করতে পারবে, তোমরা করার চেষ্টা করবে। ওকে, বলছি কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি গতিশক্তি নির্ণয় করো। দেখেছো এই ধরনের কোশ্চেন তোমরা 2-3 বার অনেকগুলো সেটাই কিন্তু দিয়েছে, সুতরাং এইটুকুনি কিন্তু মিস করবে না, এইটুকুনির মধ্যে সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে। স্থিতিশক্তি গতিশক্তির মধ্যে রিলেশন কেমন হয়, তারপরে একটা প্রশ্ন ছিল গতিশক্তি বৃদ্ধি পেলে পরে টোটাল এনার্জি হ্রাস পায়। ঠিক আছে, সেই প্রবলেমটা কিন্তু এটা করে দেখাতে হবে। মানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির ভ্যালুটা এরকমই আসে যে জি ক্যাপিটাল এফ স্মল এম ডিভাইডেড বাই 2 × r, এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে, তাহলে বুঝতেই পারছো এখানে যদি প্লাস রয়েছে, এটা বাড়লে পরে কি হবে, এই ভ্যালুটা যদি বাড়ে কাইনেটিক এনার্জি বাড়বে, ফাইন, বাট এই ভ্যালুটা যদি বাড়ে নেগেটিভ সাইন রয়েছে, সুতরাং কমবে, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। আর 15 নম্বর দেখো, অবাধে পতনশীল বস্তুর ওজন নেই, ব্যাখ্যা করো। একদম সিম্পল জিনিস, এই 15টা কোশ্চেনে কিন্তু আমি পুরো গ্র্যাভিটিটাকে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, দেখো কিছুই নেই এর মধ্যে, তোমরা সবই অলরেডি করেছো, জাস্ট রিভাইজ করো, রিভিশন করো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। নেক্সট চলে আসো স্থিতিস্থাপকতা, এই লাস্টিসিটি। দেখো কি বলছে, একদম সিম্পল জিনিস, যেটা প্রথমেই পড়তে হয়, বিকৃতি ও পীড়ন বলতে কি বোঝো। এটাকে এরকম হেলাফেলা করে নেবে না, কারণ এই কোশ্চেন কিন্তু অলরেডি অনেকবার এসছে। ঠিক আছে, সুতরাং আসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হুকের সূত্র, হুকের সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুকের সূত্রটা পড়বে, ব্যাখ্যা করো, জাস্ট একটু এক্সপ্লেন করে দেবে। এটা সাধারণত দেয় না, নাও দিতে পারে, বাট হুকের সূত্রটা কিন্তু 1 নম্বর দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, ম্যাথমেটিক্যাল ফর্মটা অবশ্যই লিখে দেবে। আর যেটা বলবো, ইলাস্টিক লিমিট বা দেখবে স্থিতিস্থাপকতার লিমিট বা সীমা, সেটা কাকে বলে সেটাও কিন্তু দিতে পারে, একটু দেখে নেবে, আমি লিখিনি, দেখে নেবো এটা। হ্যাঁ, আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পয়জন রেশিও। পয়জন রেশিও বা পয়জন অনুপাত কাকে বলে, এই রাশিমালাটা লিখতে বলেছি আমি এখানটায়। এবং আরেকটা জিনিস এখানে অ্যাড করে নেবে তোমরা, এর একক কত হবে। অ্যাকচুয়ালি একক হয় না তোমরা জানো, কারণ এটা লেন্থের মানে রেশিও হবে, তাই তো, ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, সুতরাং ইউনিট লেস কোয়ান্টিটি এটা। তো এরকম কোশ্চেনে কিন্তু বলে দেয় যে পয়জন রেশিওর একক লেখো, তোমাদের বুদ্ধি খাটিয়ে সেটা বলতে হবে যে একক নেই, বা ডাইমেনশন লিখতে বলে, ডাইমেনশন নেই। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর কোশ্চেন বলছে, দেখো পয়জন অনুপাতের সর্বনিম্ন ও ম্যাক্সিমাম মান কত হয়। খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখেছো অলরেডি, কোশ্চেনে অনেকবার এসছে। ঠিক আছে, তার মান যে হাফ হয় সেটা কি করে ক্যালকুলেট করতে, সেটাও কোনো একটা সেটা আমি করেই দেখিয়েছি, ইম্পর্টেন্ট, ওটা করে নেবে। ঠিক আছে, তখনও বলেছিলাম ইম্পর্টেন্ট, এখনও বলছি সেটা ইম্পর্টেন্ট। দেখো এখানে যে লিখে দিয়েছি, এখানে পয়জন অনুপাতের মানে সিগমার তাত্ত্বিক ও বাস্তব মান লেখো। ঠিক আছে, মানে এই যে পয়জন রেশিও রিলেটেড কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে পয়জন রেশিও রিলেটেড কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি দেখবে করিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা কিন্তু করে নেবে তোমরা। এখানে দেখো পয়জন অনুপাতের রাশিমালা ঋণাত্মক চিহ্নের তাৎপর্য কি, মানে ঋণাত্মক চিহ্নটা কি রিপ্রেজেন্ট করে, দেখবে সুন্দর করে আমি বলেছি, কোনো না কোনো সেটা একটা বলে দিয়েছি আমি। ঠিক আছে, আর বইতেও লেখা তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, কেন মানে ঋণাত্মক চিহ্নের তাৎপর্যটা কি রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এই যে কোশ্চেনটা এখানে দিয়েছি না, তামার ইয়ং গুণাঙ্ক, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, যে তামার ইয়ং গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, তোমরা নিশ্চয়ই জানো। ওকে,
ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভরহীন দুটি স্প্রিং এর বল ধ্রুবক K1 K2 সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন কি হয় দেখে নেবে, কারণ কি এখান থেকে প্রবলেম দেবে, ঠিক আছে, এখান থেকে প্রবলেম দেবে। সিরিজ কম্বিনেশন হলে পরে কেমন হবে, প্যারালাল কম্বিনেশন হলে কেমন হবে, সেটা অন্তত মনে রাখো, তাহলে কি প্রবলেম যেন করতে পারো। ওকে, বলছে একটি দণ্ডের ভরে, এটা জাস্ট কিছুই না, একটা দণ্ড দিয়েছে এখানে, যে দণ্ডটার মাস রয়েছে সেটা কি ক্যাপিটাল এম, এবং যে অবজেক্টটা তুমি নিয়েছে সেই অবজেক্টটারও মাস ক্যাপিটাল এম। তাহলে এখানটায় মানে নিজের ওজনের জন্যই কিন্তু তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে। এটা একদম পুরো বইতে দেওয়া ডেরিভেশনটা করে দেওয়া আছে, একদম দেখে নেবে, ঠিক আছে। জাস্ট একটা প্রবলেম দিয়েছে এখানটায়। বলছে কোনো তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু তারের আয়তন অপরিবর্তিত থাকে। দেখাও যে তারের উপাদান, এই যে এই কোশ্চেনটার কথা তোমাকে বলছিলাম আমি এখানে দিয়েও দিয়েছি অলরেডি, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই যে হাফ হবে এটা প্রমাণ করতে বলে, আমি দেখবে প্রমাণ করে দেখিয়েছি, বা তোমরা কিন্তু এটা বইতেও পেয়ে যাবে, বইতেও সুন্দর করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা কি রেখেছে, তবে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক। এই কোশ্চেনটা অনেকবার এসছে তোমাদের মডেল টেস্টে, বা অনেকবার প্রিভিয়াস ইয়ারেও এসছে কোশ্চেনটা, সেটা যুক্তিসহ লিখতে বলেছি এখানে, আমি একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখাও যে অনুদৈর্ঘ্য প্রসারণের, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে স্থিতিশক্তির মানটা কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, একদম বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো। এই যে কোশ্চেনটা ম্যাথমেটিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে বলে দিয়েছে, মানে পার ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে আসতে হবে, কারণ সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে রিলেশন সেটা তোমাকে জাস্ট জানতে হবে, ঠিক আছে। যে C/5 = F - 9/32, এই তো F - 32, সরি F - 32/9, এই জিনিসটা যে রয়েছে সেটা তোমাকে জানতে হবে, সেইটা থেকে কিন্তু এটা করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা দেখো, জাস্ট কিছুই না, এই যে ফর্মুলাটা এটা প্রমাণ করতে বলে, এটা বইতেও করা আছে, আমি কিন্তু করেও দিয়েছি এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। পর্যাপ্ত অনুপাতের মান যদি এত হয় কোনো প্রচেষ্টা প্রভাবে, এটা একটা প্রবলেম, এটা তোমরা করতে পারবে, একদম কিছুই নেই, সিম্পল জিনিস। চলে আসে ভিসকোসিটি, ঠিক আছে। দেখো আমি একদম 15টা কোশ্চেনের মধ্যে দিয়ে আমি একদম পুরো স্থিতিস্থাপকতা কমপ্লিট করে দিচ্ছি, তার মধ্যে অলরেডি তোমরা সবই করেছো, ঠিক আছে। সেই ধরনের কোশ্চেনই কিন্তু এখানে আছে, যেগুলি ইম্পর্টেন্ট। ভিসকোসিটি দেখো, প্রথমত সান্দ্রতা গুণাঙ্ক বলতে কি বোঝো, এর ইউনিট এখানে দিয়ে হবে, ইউনিট এবং মাত্রা লেখো, মানে 1 নম্বর 2 নম্বর কোশ্চেন দুটোই ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 1 নম্বরে দিয়ে দেয়। কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় কোনো কণার প্রান্তিক বেগের সংজ্ঞা দাও। হ্যাঁ, প্রান্তিক বেগের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করে নেবে। প্রান্তিক বেগের রাশিমালা নির্ণয় করো, ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বার্নৌলির থিওরাম, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখানে দিয়েছে বার্নৌলি উপপাদ্যটি কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং তারপরে লিখেছি দেখো কোন রাশিটি এখানে সংরক্ষিত হয়, সিম্পল জিনিস, একদমই সিম্পল। তারপরে এই যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, নিউটনীয় ও অনিউটনীয় তরল কাকে বলে, মারাত্মক ইম্পর্টেন্ট ভাই। রেনল্ডস সংখ্যা, ঠিক আছে, রেনল্ডস সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, পড়ে দেবে যে ডেফিনেশনটা এবং তার যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা মনে রাখবে, ঠিক আছে। এবং 9 নম্বর কোশ্চেনটা ধারাবাহিকতার সমীকরণ কোন সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে এবং সমীকরণটা কি সেটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কি দেবে, প্রবলেম দেবে, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রবলেম দেবে, যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো আসে। 11 নম্বরটা কি বলছে দেখো, সান্দ্র প্রবাহী দিয়ে সীমান্ত বেগে গতিশীল একটি ক্ষুদ্র গোলকের ক্ষেত্রে স্টোকসের সূত্রটি লেখো, যে সূত্রটা লিখতে বলেছে, লিখে দেবে, কোনো অসুবিধা নেই। বার্নৌলি উপপাদ্যটি বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বার্নৌলি উপপাদ্যটি বিবৃতি করো, ম্যাথমেটিক্যাল ফর্মটা কিন্তু অবশ্যই লিখবে, শুধুমাত্র অনেকে ভাষা লিখে ছেড়ে দেয়, তা করবে না, তাহলে কিন্তু মানে নাম্বার কেটে নিতে পারে। সুতরাং ম্যাথমেটিক্যাল ফর্মটা সবসময় লেখার চেষ্টা করতে হলে কি সুবিধা হয়। ব্যবহৃত চিহ্নগুলি অর্থ নির্দেশ করে গাণিতিক রূপ সহ, আমি সেখানে লিখে দিয়েছি এখানে। 12 নম্বরটা বলছে একই আকারের 26টি জলবিন্দু বায়ুর মধ্যে, দেখো এই কোশ্চেনটা 17 নম্বর সেটে বোধহয় করালাম আমি, 27টা সেট মানে জলবিন্দু দিয়ে করিয়েছি, সেখানে 4টে ছিল, যাই হোক এখানে এটা ভালো ভ্যালুই দেবে তোমাকে, আমি তাই 27টা এখানে দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এ ধরনের কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগের অনুপাত হচ্ছে 9:4, তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে, একদম সিম্পল কোশ্চেন। আর এইখানে দেখো এই যে কোশ্চেনটা আমি দিয়েছি, ঠিক আছে, এটা আমি একটা স্যাম্পল অফ কোশ্চেন নিয়েছি, কারণ এই ধরনের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে কি এটা তোমার
ধারাবাহিকতার যে কন্টিনিউটি ইকুয়েশন, সেই কন্টিনিউটি ইকুয়েশন থেকে কোয়েশ্চেনটা সলভ করতে হবে, ঠিক আছে। সুতরাং এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন তোমরা অনেক পেয়ে যাবে, অজস্র বইতে পেয়ে যাবে, মডেল সেটে পেয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটা কোয়েশ্চেন নিয়েছি, এটা রায়ান মার্টিন থেকে আমি কোয়েশ্চেনটা নিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, মানে এই ধরনের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধুমাত্র এটাই যে আসবে তার কোনো কথা নেই, বাট যে কনসেপ্টটা কাজে লাগবে এর পেছনে, সেই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। টরিসেলির যে উপপাদ্যটি সেটা লিখতে বলেছি, প্রথমে স্টেটমেন্টটা লিখতে বলেছি, দিয়ে আমি বলেছি যে বার্নৌলি উপপাদ্য থেকে টরিসেলির উপপাদ্যটি প্রমাণ করে। অ্যাকচুয়ালি তাই হয়, বার্নৌলি উপপাদ্য থেকেই আমরা টরিসেলির উপপাদ্যটি আমরা প্রমাণ করি। ইম্পর্টেন্ট, বইতে একদম করে দেওয়া আছে, কোনো চাপ নেই। সান্দ্র ও স্থির তরলের মধ্য দিয়ে পতনশীল ক্ষুদ্র বস্তুর প্রান্তিকে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? হ্যাঁ, দেখে নেবে এটা একটুখানি, আর কিছু নেই। 16টা কোশ্চেন দিয়ে পুরো কভার করে দিয়েছি, তার মধ্যে অলরেডি তোমরা সবই জানো, সবই করা তোমাদের এগুলো, তাই না? সো আশা করি কোনো অসুবিধা হবে না, এগুলো করে যাও ভাই, আর কোনো অসুবিধা হবে না। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, দেখো সারফেস টেনশনের যে ফার্স্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? তরল পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে তরলের পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে তার পৃষ্ঠটানের সমান হয়। করে নাও ভাই, বইতে করে দেওয়া আছে, কোনো চাপ নেই। একটি সাবান জলের বুদবুদের মধ্যে অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট, এটা থিওরি বেসিসে যেমন ইম্পর্টেন্ট, সেরকম ম্যাথমেটিক্স মানে অঙ্কের বেসিসেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে কনসেপ্টটা, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রবলেম দেয়, ঠিক আছে। তো অনেক প্রবলেম করিয়েছি আমি, তো মানে এই সারফেস টেনশনের প্রচুর প্রবলেম করিয়েছি, সেগুলো দেখে নেবে তোমরা, সেখানে এই কনসেপ্টের কোশ্চেন পেয়ে যাবে। বা তোমরা এক্সাম্পল দেখো, এক্সাম্পলে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক পেয়ে যাবে, ঠিক আছে। স্পর্শকণের সংজ্ঞা কাকে বলে? হ্যাঁ, দেয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড, জুরিনের সূত্র, ভাই মারাত্মক ইম্পর্টেন্ট। এটাই জুরিনের সূত্র, এটাই তোমার কি জুরিনের সূত্র, সেটা প্রমাণ করেছি এখানটায় আমরা, ঠিক আছে। এটা স্টেটমেন্ট, এটা জুরিনের সূত্রে লিখেছে, এটা স্টেটমেন্টে, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। জুরিনের সূত্রে কিন্তু ধরে নাও 99% কমন আসবেই জুরিনের সূত্র। বলছে দেখাও যে, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট, করে নেবে, একদম বইতে করে দেওয়া আছে, চাপ নেই। এখান থেকে তো প্রবলেম দেয়। একটি তরলের ফোটার বেষ্টন সিগমা এবং ব্যাস ডি, তাকে ভেঙে সমান, হ্যাঁ এই যে ভেঙে ফেলে না, একটা ফোটাকে অনেকগুলোতে ভেঙে ফেলে, অনেকগুলো ফোটা একসাথে যুক্ত হয়ে যায়, এই ধরনের কোশ্চেনই মনে করবে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে। যে কোনো চ্যাপ্টার ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন হয়ে থাকে, মানে তৈরি করা যায়, তাহলে সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ভি আয়তনের একটি সাবানের বুদবুদ গঠন করতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তোমাদের একদম পুরো মানে মডেল সেট এরকম কোশ্চেন অনেক রয়েছে, মানে এরকম ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা করে নেবে তোমরা, করেছো অলরেডি এগুলো সব। এগুলো তোমরা যদি আমার ভিডিওগুলো যদি ফলো করো, সব ভিডিও যদি ফলো করে থাকো, তাহলে কি এই ধরনের কোশ্চেন তোমরা দেখবে অনেক করেছো, ঠিক আছে। মানে যা যা কোশ্চেন এখানে দিয়েছি সবই অলরেডি করানো কোশ্চেন, ঠিক আছে। এটা একটা জাস্ট ম্যাথমেটিক্স প্রবলেম, করতে পারো তোমরা, কিছুই নেই, সিম্পল। এরকম কোশ্চেন অনেক করানো হয়েছে। দেখো এবার তো চলে আসলাম থার্মোমিতি, ঠিক আছে। কি বলছে? জলের ত্রিদশা বিন্দু, প্রথমত ত্রিদশা বিন্দু কাকে বলে, জলের ত্রিদশা কাকে বলে, ত্রিদশা বিন্দুর যে তাপমাত্রা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে বলেছি, ইম্পর্টেন্ট। কোন দুটি স্কেলে উষ্ণতার পাঠ সমান হয়? জানো তোমরা নিশ্চয়ই এটা, ঠিক আছে। যদি এইটা দেখো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেও একটা দিয়েছিলাম, মানে ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে বলেছিলাম, মানে এইখান থেকে অ্যাকচুয়ালি ওই কোয়েশ্চেনটা সলভ হয়। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ওটাও করতে পারবে, ওটা করতে পারলে এটাও তোমরা করতে পারবে, একই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। বলছে দুটি পরম স্কেল এ ও বিতে জলের ত্রিদশা বিন্দু যথাক্রমে এত ও এত, যে টিএ এবং টিবির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, তোমরা ভিডিওগুলো একটু দেখে নাও, তোমরা পেয়ে যাবে, মানে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু সব পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ইম্পর্টেন্ট। এখান থেকে কিসের ধারণা পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার শূন্যতম, জিরোথ লটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে কোন তাপমাত্রার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হয়? এটা মাধ্যমিকে যেমন ইম্পর্টেন্ট, তোমাদের এইচএসও কিন্তু সেরকমই ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, এটা কিন্তু অনেকবার করিয়েছি ভাই, দেখে নাও এটা,
অনেকবার করিয়েছি, তোমাদের বইতেও পেয়ে যাবে, কোনো চাপ নেই, শুধুমাত্র রিলেশনটা জানতে হবে, তাহলেই হয়ে যাবে কী করে কী করে আর কি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কঠিন পদার্থের প্রসারণ। বলছে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এটা পারবে তোমরা নিশ্চয়ই। এবং এই প্রমাণটা প্লাস এইখান থেকে যে প্রবলেম দেবে, খুব ইম্পর্টেন্ট, কারণ কি এই যে কোশ্চেন বেসিসে কিন্তু প্রবলেম আছে, একদম শর্ট কোশ্চেন করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা একটা জিনিস কেন বলছি এটা ইম্পর্টেন্ট, কারণ দেখবেন অনেক যখন বড় বড় প্রবলেম করা হয় তখন শুধুমাত্র আলফা ভ্যালু বলে দেয়, বাট আমাদের দরকার গামার ভ্যালু। তাহলে আলফা আর গামার মধ্যে যদি তুমি রিলেশন না জানো তাহলে কিন্তু সেই প্রবলেমটা করতেই পারবে না। তার জন্য কি এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাপীয় বিকিরণ কাকে বলে এবং এই রাশিমালা এখান থেকে প্রবলেম দেয়। এই যে রাশিমালা যেটা তুমি পাবে সেখান থেকে প্রবলেম দেয়। ওকে, কারণ অলরেডি করিয়েছি আমি তোমাদের যে মডেল সেট, সেখানে কিন্তু অলরেডি এই কোশ্চেনের প্রবলেম করিয়েছি। তার জন্য আমি এখানে রাশিমালাটা দিয়ে দিয়েছি, যাতে কি রাশিমালাটা করলে তোমাদের ধারণা হয় যে আচ্ছা রাশিমালাটা এটা হয়, বা তুমি যদি তৈরি করতে পারো রাশিমালা তাহলে কি সেই ধরনের প্রশ্ন তুমি করতে পারবে। উত্তপ্ত করায় কোনো ঘনকের প্রতিটি বাহু 2% বাড়ে, তাহলে ঘনকের আয়তনের সত্তর কথা বলতে হবে। একদম জাস্ট একটা সিম্পল কোশ্চেন দিয়েছি, এরকম কোশ্চেন অনেক তুমি পড়েছো অলরেডি। এটাও একটা সিম্পল কোশ্চেন, করতে পারবে ম্যাথামেটিক্স। দেখে নাও, আমি আমি বলে দিই, আমি এর যে পিডিএফটা তোমাদের টেলিগ্রাম প্লাস যে ইউটিউবের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, মানে পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবাই ডাউনলোড করে নিতে পারবে, বাড়িতে বসে প্র্যাকটিস করো। আজকে পুরো সারাদিন রয়েছে, পুরো দিনটা তোমরা প্র্যাকটিস করো। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইউটিউবের ডেসক্রিপশনে, যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। ঠিক আছে, এর পিডিএফটা আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো। বলছে তরল পদার্থের প্রসারণ, যে একটি তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি, খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে জিজ্ঞাসা করে কোনটি ফান্ডামেন্টাল বা কোনটি মৌলিক, মানে তরল প্রসারণ গুণাঙ্ক না আপাত প্রসারণ গুণাঙ্ক মৌলিক, এটা জিজ্ঞাসা করে। তোমরা নিশ্চয়ই জানো, আমি অনেকবার থিওরিতে বলেছি। ঠিক আছে, আর যে কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করবো করে দেওয়ার জন্য। ঠিক আছে, জলের তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন হয় এত থেকে এবং এত। এটা একটা বইয়ের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এরকম কোশ্চেন কিন্তু আমি অনেক করিয়েছি, মানে তরল পদার্থের প্রসারণে যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রবলেমে, সেই প্রবলেমটা কিন্তু আমি এটা করে দিয়েছি। ঠিক আছে, একটি কাচের পাত্রের কত অংশ পারদ, এটাও করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটাও। এই দুটো প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, ধরে নাও এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, এই যে 3 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 4 নম্বরটাও ভালো প্রশ্ন, কিছু পরিমাণ, এটা দেখবে রিসেন্টলি একটা প্রশ্ন করিয়েছি। ঠিক আছে, সেই ধরনের কোশ্চেন, ওটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা তোমরা নিজেরাই করতে পারবে, করো, চেষ্টা করো। গ্যাসীয় পদার্থের প্রসারণ, এখান থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন দেবে। ঠিক আছে, দেখো এতক্ষণ যেগুলো বললাম যে তরল পদার্থের প্রসারণ, তারপরে কঠিন পদার্থের প্রসারণ, এখান থেকে মেনলি তুমি প্রবলেম পাবে। মেনলি তুমি কী পাবে, প্রবলেম পাবে। সো প্রবলেমটাতে হাইলাইট করো বেশি। আর কিছু কিছু থিওরি তুমি এখানে পাবে, অত থিওরি এখান থেকে হয়তো পাবে না তোমরা। আর যেই সব থিওরি দেবে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। হয়তো তোমাকে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, নিশ্চয়ই করতে পারবে, ওগুলো তো একদম সিম্পল জিনিস। ঠিক আছে, আর এখান থেকে ম্যাক্সিমাম তোমরা প্রবলেম পাবে। আচ্ছা, আর থার্মোমিটারি থেকেও তোমরা ম্যাক্সিমাম প্রবলেমই পাবে। ঠিক আছে, প্রবলেম ছাড়া তোমাদের থিওরি সেরকম দেবে না, হয়তো দিতে পারে জলের ত্রিদশা কাকে বলে, ত্রিদশা তাপমাত্রা, এই এরকম ধরনের জাস্ট বেসিক যে থিওরি সেগুলো দেবে, তার বাইরে দেবে না। বলে দিই কোথা থেকে কী কেমন দেবে। পিস্টন থেকে তুমি প্রবলেমও পাবে প্লাস থিওরিও পাবে। যেরকম ধরো এই যে জুরিনের সূত্র, এগুলো ইম্পর্টেন্ট। স্পর্শকণ কাকে বলে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, জলবুদবুদের মধ্যে অতিরিক্ত চাপ, যেগুলো দেখালাম আর কি, থিওরি প্লাস এখানে প্রবলেম, দুটোর কি মিক্সার পাবে তুমি এখানে। ঠিক আছে, সুতরাং এখানে যে ডেরিভেশনগুলোতে কিন্তু তোমরা কনসেন্ট্রেট করবে। ওকে, আর তোমাদের সান্দ্রতা থেকে তুমি প্রবলেমও পাবে, থিওরিও পাবে, কারণ এখানে বার্নৌলির থিওরাম রয়েছে, তার বেসিসের প্রবলেম আছে, তারপরে কন্টিনিউটি ইকুয়েশন রয়েছে, তার বেসিসে প্রবলেম রয়েছে, নিউটনীয় অনিউটনীয় তরল কাকে বলে। সুতরাং থিওরি প্লাস ডেরিভেশন প্লাস প্রবলেম, তিনটাতেই কিন্তু তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। ঠিক আছে, এভাবে তোমরা করতে থাকো। আরও কিছু আছে বলে দিই, আমি সব সেট করে দিয়েছি, আমি একদম পুরো মানে ফুল সাজেশন করে দিয়েছি। এগুলো করে গেলে আর কিছু করতে হবে না। দেখো, গ্যাসীয় পদার্থের প্রসারণ কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের মান সমান হয়, সেটা দেখাতে বলেছে, একদম সিম্পল। যখন তোমরা প্রথমের দিকে পড়ো তখন তোমরা দেখতে পাবো যে হ্যাঁ তাই তো ভাই 1/273 হয়ে থাকে দুজনের ক্ষেত্রে, রাইট। ওটাই, কালকে ভাই সারা রাত জেগে কোয়েশ্চেন সেটটা বানিয়েছি, একদমই ঘুম হয়নি। ঠিক আছে, ঘুমাতে পারিনি, কারণ তোমাদের জন্য কোয়েশ্চেনটা বানাবো বলেছিলাম, তো
যতই কষ্ট হোক না কেন ভেবেছি বানাবোই, সো বানিয়েছি আমি। ঠিক আছে, তোমরা পড়ো ভালো করে, ভালো নম্বর পাও, ভালো কনসেপ্ট ক্লিয়ার করো, ভালো লাগবে তাহলে আমার। ঠিক আছে, আচ্ছা, বয়েলের সূত্র, চার্লসের সূত্রটি গাণিতিক রূপ সহ বিবৃতি করো। ভাই খুব ইম্পর্টেন্ট এটা। এবং মনে রাখবে বয়েলের সূত্র দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট, দুটো সূত্রের ক্ষেত্রে বা চাপের সূত্র, তিনটে সূত্র যদি বলো না কেন, কে কনস্ট্যান্ট থাকে কে চেঞ্জ হচ্ছে সেগুলো ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন দেয় দুটো সূত্রের মধ্যে মানে দুটো সূত্রে কমন কনস্ট্যান্ট কে থাকে, মাস, নিশ্চয়ই জানো। এবং এইটা ইম্পর্টেন্ট যে বয়েলের সূত্র চার্লসের সূত্র থেকে আদর্শ হিসেবে সমীকরণ প্রতিষ্ঠা করতে জিজ্ঞাসাই করতে পারে এটা। পরম শূন্য উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র থেকে কিন্তু পরম শূন্য তাপমাত্রা কিন্তু প্রমাণ করা যায়, সেটা কিন্তু আমি কোয়েশ্চেন দিয়েছি, সেটাও করে নেবে। চার্লসের সূত্র অনুযায়ী বা স্থির চাপে এই যে এরকম ধরনের গ্রাফ দেখো, এখানে আমি চার্লসের সূত্র বলে দিয়েছি, দুটো কথা বলে দিয়েছি, এরকমও বলতে পারে প্লাস এরকমও বলতে পারে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য ভি আর টি এর মধ্যে লেখচিত্র দেখাতে বলেছে। ঠিক আছে, এখানে স্মল টি দিয়েছি আবার ক্যাপিটাল টিও দিয়েছি, মানে কি দুটো রিলেশন তোমাকে জানতে হবে। আমি কিন্তু এরকম প্রবলেম করিয়েছি, মানে অ্যাকচুয়ালি থিওরিও করে দিয়েছি আমি। ঠিক আছে, প্রবলেম করতে করতে আমি অনেক থিওরিও বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো। সো সেখানে কিন্তু আমি এগুলো ডিসকাস করে দিয়েছি, একবার দেখে নিতে পারো বা তোমরা বইতে পেয়ে যাও, কোনো চাপ নেই। স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের, এখানে কি গ্যাসের স্থির উষ্ণতা মানে কি বয়লের সূত্র এখানে বলেছে, এখানে কথাটা কিন্তু বয়লের সূত্র বলতে পারতো বা এরকম ভাষা দিয়েও বলতে পারে। তাহলে কি তোমাকে বয়লের সূত্রের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে ওখানে ভাই কে কনস্ট্যান্ট থাকে, তবে কিন্তু এই ধরনের প্রবলেম করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তার জন্য এগুলো ইম্পর্টেন্ট, কথাগুলো এরকম ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, দেখো গ্যাসের প্রসারণ এটা কি অ্যাডিয়াবেটিক প্রসেস। একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে গ্যাসের শীতলীকরণ হয়, কীভাবে হয় সেটা একটু আমাকে দেখাতে বলেছে, এখানে বইতে তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, এইটা ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হয় সেটা বের করতে পারবে নিশ্চয়ই, মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন পারবে তোমরা। ঠিক আছে, কেলভিন স্কেলের সংজ্ঞা দাও, 1 কেলভিন যে উষ্ণতার পার্থক্য দাও, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা সিম্পল কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট, অনেকে মিস্টেক করে ফেলে। এটা তোমরা নিশ্চয়ই পারবে, 1 কেলভিন উষ্ণতার পার্থক্য সেলসিয়াস স্কেলে কত হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে সার্বজনীন যে গ্যাস ধ্রুবক তার একক বা মাত্রাটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। আদর্শ ভরের স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা পি আর ভি, একটা কি ছিল পি ভি ভার্সেস ভি দিয়েছিলাম, একটা ভি প্রপোর্শনাল টু মানে ভি ভার্সেস তোমার পি ভার্সেস 1/v লেখচিত্র, ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, এই লেখচিত্রগুলো একটু দেখে নেবে, কোনটাকে কি নাম বলে সেগুলো একটু দেখে নেবে। চার্লসের সূত্র থেকে দেখো এই যে পরম বা চরম শূন্য তাপমাত্রার স্কেলের সংজ্ঞা পাওয়া যায় কিভাবে, সেটা তোমাকে দেখতে বলেছে, সেটা তুমি প্রমাণ করে দেবে, জাস্ট ম্যাথমেটিক্স থেকে বলে দেবে। এটা ইম্পর্টেন্ট, একদম কিছুই না, সেটা সিম্পল কোশ্চেন বাট কনফিউজিং কোশ্চেন, ছেলেবেলে গেছে যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসে কিন্তু আদর্শ গ্যাস সবাই জানি আমরা পিভিসিক্যাল 10 বাট 4 গ্রাম হাইড্রোজেনের জন্য কেমন হবে, তাই না? তাহলে সেখান থেকে কি তোমাকে জাস্ট এনের মানটা বের করতে হবে, মোল সংখ্যা বের করতে হবে। এখানে 4 গ্রাম বলে দিয়েছে, যেহেতু হাইড্রোজেন গ্যাস H2, তাহলে সবই তোমরা জানো, তাহলে n = স্মল m বাই ক্যাপিটাল M। এই ধরনের প্রশ্ন অনেক করেছি, ভুড়ি করিয়েছি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই করতে পারবে। এমটা তোমাকে আমি বলে দিয়েছি 4 গ্রাম, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি আণবিক ভরটা বা মোলার মাস বের করে নাও, হয়ে গেল। চাপ শূন্য স্থানে রাখা জল কম উষ্ণতায় ফোটে কেন, একদম একটা থিওরি বেসিস কোয়েশ্চেন, করে দাও। আর এইটা ডিগ্রিজ অফ ফ্রিডম আর যে স্পেসিফিক হিট রেশিও তার মধ্যে রিলেশন, এটা কিন্তু কোশ্চেনটা করিয়েছি আমি, ইম্পর্টেন্ট, এখান থেকে প্রবলেম দিতে পারে। ঠিক আছে, কারণ প্রবলেম দিতে পারে কেমন দেখো, হয়তো তোমাকে কোনো একটা গ্যাস বলে দিল, তার জন্য তুমি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হবে, সেখান থেকে তোমাকে গামার মানটা বের করতে হবে, বুঝতে পারলে? হয়তো কোনো একটা প্রবলেম তোমার গামা লাগবে, কিন্তু গামা ডিরেক্ট বলে দেয়নি, তাহলে কী করবে তুমি, কি গ্যাস বলেছে সেই গ্যাস দেখবে, সেই গ্যাস থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করবে, ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে তুমি গামা মান বের করে নেবে। তার জন্য এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ক্যালোরিমিতি হচ্ছে লোহার আপেক্ষিক তাপ, ইম্পর্টেন্ট। হট ওয়াটার ব্যাগে জল কেন রাখা হয় জানো তোমরা। তাপগ্রাহিত জল সমূহের মধ্যে পার্থক্য কী, করে নেবে। ক্যালোরিমিতির মূলনীতি মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিদ্ধ হওয়ার শর্তগুলি কি দেখে নেবে, এটা পারবে। দুটি বস্তু, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ আমি একটা কোশ্চেন দিয়ে করেছিলাম, জল সম্বন্ধে করেছিলাম আমি। ভরের অনুপাত বলে দিয়েছে, আপেক্ষিক তাপের অনুপাত বলে দিয়েছে, আমি হয়তো জল সময়ের অনুপাত বের করতে বলেছিলাম, মানে বের করেছিলাম। একই ধরনের কোশ্চেন, তাপগ্রাহিতের অনুপাত বের করে, তাহলে তাপগ্রাহিত জলসমূহ কাকে বলে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাদের ম্যাথমেটিক্যাল ফর্ম কি সেটা তোমাকে জানতে হবে, তাহলে হয়ে গেল। অবস্থার পরিবর্তন দেখো, গ্যাসের সংকট উষ্ণতা কাকে বলে, জলের স্ফুটনাঙ্ক দার্জিলিংয়ে কলকাতার চেয়ে বেশি হয়, এই উক্তিটি কি সত্য এবং কেন, অবশ্যই লিখবে। লিনতাপ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, বাট লিনতাপ থেকে কী দেবে বলো তো, অঙ্ক দেবে। ঠিক আছে, আমি হয়তো এখানে কিছু অঙ্ক দিইনি, বাট যেমন অঙ্ক আমরা করিয়েছি সে ধরনের অঙ্ক আমি কিছু দিয়েছি এখানে। ঠিক আছে, সেগুলো করলে কিন্তু হয়ে যাবে।
বরফ গলনে লিনতাপের চেয়ে জলের বাষ্পীভবনের লিনতাপ বেশি হয় কেন? জাস্ট থিওরি একটু দেখে নেবে। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কাকে বলে দেখে নেবে, একটুখানি পার্থক্যটা একটু দেখে নেবে। এরা বয়লের সূত্র কি মেনে চলে কিনা দেখে নেবে। জলে লবণ বা NaCl মেশালে পরে তাদের স্ফুটনাঙ্ক হিমাঙ্কের কীরকম পরিবর্তন হয়, জাস্ট থিওরি বেসিসের কোশ্চেন, একটু কনসেপচুয়াল কোশ্চেন দেখে নেবে। দেখো এই ধরনের লিনতাপের বেসিসের কোশ্চেন দিয়েছি আমি, মানে -10°C 2 গ্রাম বরফের সঙ্গে যদি 3°C যদি 8 গ্রাম জল মেশানো হয় তাহলে পরে তাদের ফাইনাল টেম্পারেচার কত হবে সেরকম বের করতে বলেছে এখানে। একদম সিম্পল জিনিস, তোমরা কনসেপ্ট জানো, আগের দিন থিওরিতে বলে দিলাম কেমন কনসেপ্ট হয় এটা। এখানে দেখো 9 নম্বর কোশ্চেনটা একই রকমের কোশ্চেন আমি দিয়েছি এখানে, এটা তোমাদের টেস্ট পেপারে কিন্তু দিয়েছে। টেস্ট পেপার বলতে কি মডেল সেটে আছে, এই কোশ্চেনটা করেছি অলরেডি আমি সলভ। এটা 70°C উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে -10°C উষ্ণতার 20 গ্রাম বরফ মেশালে অন্তিম উষ্ণতা কত হবে এবং জল ও বরফের অন্তিম পরিমাণ কত হবে। এই যে পরিমাণটার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, মানে আলটিমেট দেখবে তুমি বরফটা এখানে গলবে না, এই যেরকম সিস্টেম বলেছে সিস্টেমে কিন্তু বরফটা আলটিমেট গলে না, কিছু পরিমাণ বরফ থেকে যায়। তাহলে এখানে বলেছে কতখানি বরফ থেকে যাবে এবং কতখানি জল মানে বরফ গলে জলে পরিণত হয়েছে, এটা বের করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা করিয়েছি আমি। ওকে, তাপ সঞ্চালন দেখো এখানে স্টিফেন বোলজম্যানের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস এইখান থেকে তোমাকে নিউটনের সূত্র প্রমাণ করতে বলে, সেটাও মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, নিউটনের সূত্রটা বিবৃতি করো প্রথমে দিয়ে, মানে বিবৃতিটাও খুব ইম্পর্টেন্ট, আমি দিয়েছি হয়তো পরেও। তাপ পরিবাহিতাঙ্কে একক মাত্রা লেখো, ইম্পর্টেন্ট। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিত কত হয়ে থাকে জানো তোমরা? উইন্স ডিসপ্লেসমেন্ট লটি লিখতে বলেছি এবং গাণিতিক রূপ সহ লিখতে বলেছি যে ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু টি ইকুয়াল টু যে কনস্ট্যান্ট। এটা এখান থেকে কিন্তু প্রবলেম দেয়, খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে এটা। 3টি ফলকের বেদ, এটা এই কোশ্চেনটা আমি করিয়েছি অলরেডি, মানে একদম এই কোশ্চেনটা নয় বাট এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছিল, ঠিক আছে? তো কীভাবে করেছিলাম দেখেছো নিশ্চয়ই, যদি ভুলে যাও আরেকবার দেখে নাও, কোনো অসুবিধা নেই, খুবই সোজা জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তিনটেতে দেখেছি, এখানে তোমাদের কোশ্চেনে দুটো দিয়েও দিতে পারে, ঠিক আছে? দুটো দিয়ে দেবে আশা করা যায়, কারণ তিনটাতে একটু বড় হয়। তাপ ব্যাপনের সংজ্ঞা ও SI ও CGS একক লেখো, ঠিক আছে? পারবে এটা তোমরা নিশ্চয়ই। এখানে আচ্ছা এখানে একটু বলে দিই, আমরা তো এখানে লিখে নিই। তোমাদের এই যে নিউটন শীতলীকরণের যে সূত্র সেটা বিবৃতি করতে বলতে পারে এবং এটা প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে? স্টিফেনের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র, খুবই ইম্পর্টেন্ট এটাকে মিস করবে না ভাই, এটা পড়ে যাবে। 99% ওখান থেকে আসতে পারে, মানে ওটা আসতে পারে। আচ্ছা, থার্মোডাইনামিক্সে কি দেখো, জুলের সূত্রটা পড়ে যাবে, ঠিক আছে? জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট। আর এইখানে দেখো একটা প্রবলেম দিয়েছি, এই প্রবলেমটা তোমরা রাইনমার্টিনের কোশ্চেন সেটা তোমরা করেছো। সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য নির্ণয় করতে বলেছি, একদম সিম্পল জিনিস, DW = PdP, ঠিক আছে? তো সমষ্ণ মানে আইসোথার্মাল প্রসেস, তার জন্য কী হয়, PV = কনস্ট্যান্ট হয়, জানো তোমরা। আর রুদ্রতাপ মানে PV টু দি পাওয়ার গামা = কনস্ট্যান্ট হয়, গামা হচ্ছে তোমার স্পেসিফিক হিট রেশিও। তো এর থেকে তোমরা ওয়ার্ক ডান বের করতে পারবে, কারণ এটা কেন দিয়েছি, কারণ এটা দিলে পরে তোমাদের কি প্রবলেম করতে সুবিধা হবে, নানাবিধ প্রবলেম দিলে পরে তোমরা বুঝতে পারবে কী করে করতে হবে। দেখা হচ্ছে রুদ্রতাপে, হ্যাঁ এইটা ভাই মারাত্মক ইম্পর্টেন্ট, এটাকে কখনোই মিস করো না। আমি কিন্তু এটা করে দিয়েছি অলরেডি, প্রথম সেটে বোধহয় এই কোশ্চেনটা রয়েছে, মডেল সেট 1-এ আমি কিন্তু করে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে একদম মিস করবে না, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, 99% বলতে পারি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। একটি গ্যাস মিশ্রণে এত গ্রাম হিলিয়াম এত গ্রাম অক্সিজেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই ধরনের, মানে মিক্সার করে দিল, মানে কোশ্চেনটা শুধু কোশ্চেনের দিকে ফোকাস করো না, কোশ্চেনের টাইপটাতে ফোকাস করো, কারণ এরকম কোশ্চেন যে গ্যাসটা মানে দুটো গ্যাস মিক্স করে দিল, তার জন্য কি গামার মানটা বের করতে বললো, তাহলে মিশ্রণের ক্ষেত্রে গামার ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আচ্ছা, কর্মদক্ষতা, একটা হিট ইঞ্জিনের কর্মদক্ষতা কী হয় সেটা তোমাকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর পিভি ডায়াগ্রাম কেমন হয় কার্নো সাইকেলের জন্য, এবং তার ক্ষেত্রে যে ইফিসিয়েন্সি ফর্মুলা সেটা কী হয় সেটা প্রমাণ করতে বলেছে এখানে, বাট ওই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। 1 - T2/T1, T1 হচ্ছে তোমার সোর্সের টেম্পারেচার, T2 হচ্ছে তোমার সিঙ্কের টেম্পারেচার। এই ফর্মুলা থেকে কিন্তু প্রবলেম দেবে, আমি একটা প্রবলেম অলরেডি দিয়েছি। দেখো 27°C উষ্ণতাতে তোমার একটা হঠাৎ, এটা না পরেরটা দিয়েছে, এটা তোমার কার্নো ইঞ্জিন থেকে দিয়েছি কোশ্চেনটা, ঠিক আছে? প্রথমে সোর্সের টেম্পারেচার বলেছে, তারপরে মানে সিঙ্কের টেম্পারেচার বলেছে, এবার বলছে সোর্সের টেম্পারেচার যদি চেঞ্জ করা হয় তাহলে ইফিসিয়েন্সি কী পরিমাণ চেঞ্জ হবে, একদম বইয়ের কোশ্চেন করে নিতে পারো তোমরা, ঠিক আছে? বইতে একদম আছে কোশ্চেনটা। এখানে কার্নো হিমাঙ্ক রেফ্রিজারেটর যেটা আমরা তৈরি করি, রেফ্রিজারেটর, তার ক্রিয়া গুণাঙ্ক কাকে বলে সেটা একটু দেখে নেবে ডেফিনেশনটা। আর এখানে প্রবলেম দিয়েছে একটা, এই কোশ্চেন তোমরা অলরেডি করেছো, হ্যাঁ এই কোশ্চেনটা অলরেডি করানো হয়েছে।
পারবে তোমরা। আর থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা একটু লিখবে, জাস্ট কিছুই না, ফার্স্ট লটা ভাষা দিয়ে লিখবে, তার ম্যাথমেটিক্যাল ফর্মটা একটু লিখে দেবে, হয়ে গেল। সরল দোলগতি আরেকটা জিনিস এখানে করে নেবে, থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা মানে কি বোঝায়, এবং এনট্রপি, আমি এনট্রপিটা এখানে লিখিনি, বাট এনট্রপিটা একটু লিখে নাও তোমরা। এনট্রপি বেসিসের প্রবলেম, এনট্রপি কাকে বলে আর এর বেসিসের প্রবলেম, জাস্ট এক্সাম্পলগুলো দেখো তোমরা, হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সরল দোলগতি। এখানে কিছু এরকম একটা কোয়েশ্চেন দেয়, একটা জাস্ট ইকুয়েশন বলে দিল, সেটা কি সিম্পল হারমোনিক মোশন ফলো করছে কি ফলো করছে না সেটা দেখাতে বলে। এরকম কোয়েশ্চন অনেক করিয়েছি, পারবে নিশ্চয়ই। কোনো সরল দোলগতির কম্পাঙ্ক n হলে পরে গতিশক্তির কম্পাঙ্ক কত হবে, একদম সিম্পল জিনিস, বের করো তোমরা। সরল দোলগতির ক্ষেত্রে দোলমান করার যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়, হ্যাঁ এটা প্রমাণ করতে পারবে, সিম্পল জিনিস, করেছে এগুলো সব নিশ্চয়ই। আর আমি অলরেডি অনেকবারই করিয়ে দিয়েছি, যখন থিওরি মানে প্রবলেম করি তখন থিওরিগুলো বলে দিয়েছি আমি। এক্স দূরত্বে সরল দোলগতির জন্য স্থিতিশক্তি কার সাথে সমানুপাতিক হবে, ভাই সিম্পল জিনিস ভাই এগুলো। এর প্রাথমিক অবস্থান পারবে নিশ্চয়ই। ঘরের ছাদ থেকে, হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট, একটা প্রবলেম বাট ইম্পর্টেন্ট, এইটা তোমাকে প্রমাণ করতে পারবে। একটা ঘরের ছাদ থেকে একটা সিম্পল পেন্ডুলাম ঝুলছে, দোলক ঝুলছে, তার টাইম পিরিয়ড এত বলে দিয়েছে, দৈর্ঘ্যটা এত একক যদি মানে ডিক্রিজ করানো হয় তাহলে দোলকটা T2 হয়, তাহলে প্রমাণ করতে বলে সেটা ভাই করো, এটা করে দিয়েছি আমি অলরেডি, দেখে নাও। হ্যাঁ, সরল দোলগতি সিরিজটা চলে যাও, পেয়ে যাবে তোমরা। সরল দোলগতি কাকে বলে, কিছুই না, সিম্পল জিনিস ভাই, এইটা ইম্পর্টেন্ট। বলছে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, এটি সরল দোলগতি কি না ব্যাখ্যা করো, জাস্ট একটা থিওরি বাট ইম্পর্টেন্ট। সেকেন্ড দোলক কাকে বলে ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড দোলক থেকে কিন্তু প্রবলেম দেবে, ঠিক আছে, সো বি কেয়ারফুল। এল দৈর্ঘ্যের একটি সুষম রডের একটি থেকে ঝুলি দেওয়া হলে, এটা সিম্পল জিনিস, এইটা ইম্পর্টেন্ট। একটা ট্রেনের মধ্যে তুমি একটা সিম্পল পেন্ডুলাম দিয়ে দিয়েছো, তার জন্য তোমার টাইম পিরিয়ড কত সেটা বের করতে বলেছি। স্প্রিংয়ের পর্যায়কাল টি একে এন সংখ্যক সমান, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, এটাও করে দিয়েছি অলরেডি আমি, ঠিক আছে। তোমরা সরল দোলগতির যে সিরিজটা সেটা চলে যাও, পেয়ে যাবে তুমি। আর এরকম ধরনের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এখানে তোমাকে মেনলি এটা বুঝতে হবে যে দুটো যে স্প্রিং রয়েছে তারা কি কোন কম্বিনেশন রয়েছে, সেই কম্বিনেশনটা জানলে তোমরা এখান থেকে ওমেগা বলুক কে বলুক সবাই বের করতে পারবে। কারণ কি ওমেগা ডেফিনেশন তোমরা জানো, ওটা কি কে বাই এম হয়, তো সেখান থেকে তোমরা করতে পারবে। কম্পনের প্রকৃতি, এগুলো থেকে কিছুই নেই সেরকম। অনুনাদের শর্ত কি, পরবেশ কম্পনে কম্পিত কোনো বস্তু কম্পনে অনুনাদের শর্ত কি, ভূমিকম্পের ফলে ঘরবাড়ি ভেঙে যায় কেন, হ্যাঁ, অনুদৈর্ঘ্য তির্যক কম্পন কাকে বলে, সুরযুক্ত শব্দ কাকে বলে, সব সমমেল উপসুর এবং সব উপসুর সমমেল নয়, ব্যাখ্যা করো, একদম ভাই বেসিস মানে বেসিক দিয়ে কোশ্চেন দিয়েছে, কিছুই নেই। তরঙ্গ গতি কাকে বলে, তরঙ্গ গতির ক্ষেত্রে দেখো তরঙ্গ মুখ, এটাই ইম্পর্টেন্ট ভাই, তরঙ্গ মুখটা কাকে বলে পড়ে যাবে। তো কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য, কারণ আমরা অনেকবার দেখেছি যে কোনো সময় কণার বেগ জিজ্ঞাসা করে, কোনো সময় তরঙ্গের বেগ জিজ্ঞাসা করে, কারণ যখন এই যে ফর্মুলাগুলো দেয়, যে দেখো এই যে ফর্মুলাটা, তরঙ্গ গতির একটা সমীকরণ চলো তরঙ্গের, এখান থেকে কণার বেগ বের করতে বলতে পারে, কণার ত্বরণ বের করতে পারে, তরঙ্গের বেগ বের করতে পারে, তরঙ্গ বের করতে পারে, তরঙ্গ মানে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখানে 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 বেগ তরঙ্গ, এখানে লিখি ত্বরণ হবে, এটা সরি এটা ত্বরণ হবে, কণার বেগ ও ত্বরণ, ঠিক আছে, তরঙ্গ না, কণার মানে কণার বেগ ও ত্বরণ অথবা তরঙ্গের বেগ ও ত্বরণ বের করতে বলেছে, এটা কণা নয়, এই তরঙ্গ নয়, এটা তরঙ্গ, হ্যাঁ ঠিক করে নাও এটা। শব্দ থেকে ম্যাক সংখ্যা ইম্পর্টেন্ট, তারপর সুপারসনিক সাউন্ড ইম্পর্টেন্ট, লিখিনি বাট ইম্পর্টেন্ট, সুপারসনিক সাউন্ডটা তৈরি করে দেবে। শব্দের অনুরণন কি, ঠিক আছে, চাপের কী পরিবর্তন হয়, ঠিক আছে, নিউটনের সূত্র ইম্পর্টেন্ট, প্লাস ল্যাপ্লাসের সূত্র মারাত্মক ইম্পর্টেন্ট, এটা ধরে নাও তোমার চলে এসছে 99% কমন ধরে নাও এটা তোমার। সমবর্তন হয় না কেন, খুব ইম্পর্টেন্ট। শব্দের অনুদৈর্ঘ্য তির্যক তরঙ্গ, খুব ইম্পর্টেন্ট। প্রতিধ্বনি কাকে বলে ইম্পর্টেন্ট, এই বেসিসে প্রবলেম অনেক করেছো, করবে অলরেডি, ঠিক আছে। তোমার একটা প্রবলেম দিয়েছি, এই প্রবলেমটা অনেকবার করেছি আমরা, জাস্ট একটা উপর থেকে ঢিল তুমি ছেড়ে দিলে কুয়োর মধ্যে, তাহলে পরে কূপ বা কুয়ো, ঠিক আছে, কূপ মানে এখানে কু, এটা কুয়োর মধ্যে তাহলে কতক্ষণ সব মানে পরে তুমি শব্দ শুনতে পাবে, সেটাই আর কি। এখানে এসটিপিতে আর অক্সিজেন গ্যাসের বেগ বলে দিয়েছে, ওই অবস্থায় মানে একই অবস্থায় বলছে হিলিয়াম গ্যাসের শব্দের বেগ কত হবে, সিম্পল জিনিস। তরঙ্গ উপরিপাত, এখান থেকে ওই দুমুখ খোলা মানে খোলা মুখ, তারপরে ক্লোজড মুখ, হ্যাঁ ওদের জন্য যে ফর্মুলাগুলো হয় মানে ফান্ডামেন্টাল সাউন্ড তোমার সমমেল উপসুর, সেগুলো একটু দেখে নেবে যে থিওরিগুলো রয়েছে, হ্যাঁ ওখান থেকে কিন্তু অনেক প্রবলেম দেয়,
স্থানীয় তরঙ্গের ক্ষেত্রে দেখাও যে পরপর দুটি সুস্পন্দবিন্দু বা নিস্পন্দবিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে তোমার λ/2 হয়ে থাকে। শক্তি সংরক্ষণ সূত্র লব্ধি তরঙ্গের সর্বদা প্রযোজ্য হয় কি? হ্যাঁ, এটা তুমি দেখে নেবে একটুখানি, এটা খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা। এবং এই ফর্মুলাটা টান তারের জন্য তোমার কম্পাঙ্কের ইসের ফর্মুলা কি হয়, ঠিক আছে? স্থায়ী ব্যতিচারের শর্ত, স্বরকম্প কাকে বলে, স্বরকম্প ব্যতিচারের মধ্যে পার্থক্য, টান তারের ক্ষেত্রে তীর্য কম্পনের সূত্রগুলি লিখতে বলেছি, জাস্ট সূত্রগুলো লিখে দাও, ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন দিয়েছি, একটি সুশলাকার একই টানে রাখা, এই কোশ্চেনটা করিয়েছি আমি অলরেডি, দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। প্রথম হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন কিন্তু করিয়েছি আমি, অনেকগুলো করিয়েছি, 2-3টে করিয়েছি আমি। তো খুবই ইম্পর্টেন্ট, যে বেসিকের কনসেপ্ট, যে বেসিসে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কনসেপ্টটা তোমরা তৈরি করে দাও, তাহলে কিন্তু প্রবলেমগুলো করতে পারবে। হ্যাঁ, ডপলারে কে থেকে শুধু প্রবলেম দেবে, চাপ নেই। আরেকটা দিতে পারে, এই যে প্রশ্নটা দেখো, ডপলার কে সাহায্যে ব্যাখ্যা করো যে মহাবিশ্বের প্রসারণশীল, একটা জাস্ট থিওরি। হ্যাঁ, রেড শিফট ব্লু শিফট জানলেই তোমরা বলতে পারবে এটা, যে কিসের জন্য আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, এটা বলতে পারি আমরা রেড শিফটের জন্য। তো এখান থেকে প্রবলেম দিয়েছি আমি, অলরেডি অনেক প্রবলেম করিয়েছি মডেল সেটে, সেই ধরনের কোশ্চেন এখানে দিয়েছি আমি, মানে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো দিয়েছি। এখানে পাহাড়ের, ওই যে পাহাড়ের দিয়ে একটা কোশ্চেন করেছিলাম, 2বার দিয়েছিল, সেটা দিয়েছি এখানে। আর একটা বাস যাচ্ছে, তার দেওয়ালে বলছে দিকে এত বেগে যাচ্ছে, তাহলে ড্রাইভারের এত কম্পাঙ্ক যদি হর্ন বাজে, তাহলে বাসের আরোহী প্রতি সেকেন্ডে কতগুলি স্বরকম্প শুনতে পাবে। এই যে স্বরকম্প বের করা, যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, এটা কিন্তু আসে। ঠিক আছে, এই ছিল কোশ্চেন, সমস্ত চ্যাপ্টার সলভ করে দিলাম আমি, মানে কভার করে ফেললাম আমি। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে একটু করে যাও। আমি এর পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লাস টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারো। তো ঠিক আছে, ভালো করে এক্সাম দাও ভাই। আর যেটা অসুবিধা হবে না কেন, আমাকে তুমি টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা এটা প্রবলেম হচ্ছে, স্যার এটা প্রবলেম হচ্ছে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এগুলো করে যাও। আশা করি এর বাইরে আর কিছু করতে হবে না, আমি মোটামুটি সব কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে কভার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো করে এক্সাম দাও, পরীক্ষার পরে আবার দেখা হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ।